মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামিম পর্ব সংখ্যা ১৫, ১৬ ও ১৭। গল্পটি 18+ প্রাপ্তবয়স্কদের জন্য। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। আপনি আমাকে থাপ্পড় দিলেন? কাঁপা কাঁপা কণ্ঠে অবাক হয়ে বলে আনেয়া। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রহিল তার গায়ে হাত তুলেছে। রহিল আনিয়ার দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলে, হ্যাঁ থাপ্পড় দিয়েছি, দরকার হলে আরো একটা দিব, গট ইট? বলেই পাশে দাঁড়ানো মেয়েদের উদ্দেশ্য করে বলে, ফাসলিকা চলো। ফাসলিকা নামে একটি মেয়ে একবার আনিয়ার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে প্রহেলের হাত ধরে চলতে শুরু করলো। বেবি, হাউ টু ফান! এই কালো মেয়েটির সাথে তুমি ছিলে? কি কুৎসিত নোংরা গায়ের রং! ফাসলিকার কথায় অপমানে চোখ দুটো জ্বলে উঠল তার। টইটুম্বুর হয়ে ওঠে জলে। দুই চোখ দিয়ে অঝরে বয়ে চলছে পানির ধারা। অফিস রুমে কিছু ইম্পর্টেন্ট ফাইল গার্ডদের রিহান। সাগর কপালে উঁচু করে চুলগুলো হাতে দিয়ে সরিয়ে রিহানের উদ্দেশ্য করে বলে, রিহু বেবি, বোমা ফার্স্ট দেখার জন্য রেডি হয়ে যাও। আমি কিন্তু ছক্কা মারা দেওয়ার জন্য ফুল রেডি। রিহান সাগরকে ওই রিহু বেবি বলায় মুখ কুচকে নাক কুচকে সিটকিয়ে বলে, হোয়াট রাবিশ! কিসের রিহু বেবি? আই অ্যাম নট রিহু বেবি। ক্লিয়ার? ডিসজাস্টিং। মুখ পুতা করে আবারও ফাইলের কনভার্ট করতে লাগতো তিনি। সাগর যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ সে শান্তিতে কাজ করতে পারবে না। রিহানকে আরেকটু বিরক্ত করতে সুর টেনে গলা ছেড়ে বলে, লেগেছে আগুন বসের সংসারে, থামবে না রে পাগল। এত সহজে আমি সাগর উঠবো ফুসে দেখবো খেলাবি না টিকিটে রিহু বেবি। রিহান সাগরের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না। তবুও বাঁকা হেসে বলে, বাহ তাই নাকি? তাহলে তো বসকে বলতেই হয় তোর ওপরে যাওয়ার টিকিট কেটে দেওয়ার কথা। সাথে সাথে সাগর মুখ খুলে হাসি উধাও হয়ে ফ্যাকাশে মুখে যাওয়ার মতন বাচ্চা বাচ্চা মুখ করে বলে, যা দুষ্টু, এভাবে কেউ বলে রিহু বেবি? মাথা চুলকে বলে সাগর। রাত 1:30। গেটস রুমের দরজা আটকে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কাদাকেও মানুষ জড়িয়ে ধরে দোয়ার জন্য আপনি আমাকে ঠেলে দিলেন, অবহেলা দিয়ে অপমানিত করলেন। বড় নিষ্ঠুর অনুভূতি। আনিয়ার কান্না তীব্র থেকে আরো তীব্র হতে এক সময় সেই কান্নার চিৎকারে পরিণত হয়। দুপুরে প্রহেল ও ফ্লারেস্কার রুমে যাওয়ার পরে আর নিচে আসেনি বলতে ভুলে হবে। উপরে ওঠার সাথে সাথে আনিয়া গেস্ট রুমে এসে দরজা লক করে কান্নায় ভেঙে পড়েছে। বেশ কিছুক্ষণ পর চোখ মুখ মুছে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে আনেয়া। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আছে। আনেয়া পড়ে যেতে নিলে একজন একজন মেট ছুটে এসে তাকে ধরে বলে, ম্যাম আপনি ঠিক আছেন? আনেয়া নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি ঠিক আছি। তোমাদের স্যার কোথায়? ম্যাম, স্যার তো সেই বিকেলে বের হয়েছেন নতুন ম্যামের সাথে। মেয়েদের নিচু সুরে বলা কথাগুলো শুনে আনিয়ার ভেতরে যেন ছিঁড়ে যাচ্ছে। লোকটা কি হয়েছে? সবই তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো? রনি ও মিস্টার ইয়াং বসে আছে ঠোঁটে চিরচেনা বাঁকা হাসি নিয়ে। কোনো কিছু বিশ্বজয়ী করে ফেলেছে যেন। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল কেটে ফ্লারিস্কার নাম্বার 2 বার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ করে বলে, হাই মিস্টার ইয়াং, মনে পড়লো আমাকে? তোমার অজান্তেই অজানার কথা শেষ হয়ে কাজের কথায় আসা যাক। ও হ্যাঁ, শিওর। তুমি ভুলে যাওয়া ওই বাড়িতে যাওয়ার কারণ কি? তোমার সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। ও মিস্টার ইয়াং, মাই উইশ। বলেই মুখের ওপর ঝাপসা মেরে ফোন কেটে দেয়। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে ইয়াংয়ের। এই মেয়েকে সে দেখে নেবে। গাঢ় ঘন অন্ধকার ড্রয়িং রুমে বসে আছে আনেয়া। তখন কলিং বেল বেজে ওঠে। এত রাতে আবার কে এলো? প্রহেল নয় তো? প্রহেলের কথায় আসা ভাবনই তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দৌড়ে যায় আনেয়া। দরজা খুলে দেখে কেউ নেই। নিচের দিকে তাকাতে একটা মাঝারি সাইজের বক্স দেখতে পায়। আনেয়া কাঁপা কাঁপা হাতে বক্সটা তুলে খুলে দেখে। সাথে সাথে গড়গড় ফাটানো চিৎকার করে ওঠে সে। আহ! প্রহেল তখন রুম থেকে বেরিয়ে সোজা অফিসে চলে যায়। এই মুহূর্তে আনেয়ার সামনে গেলে রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কিছু করে ফেলতে পারে। অতিরিক্ত রাগের কারণে কপালের শিরা ফুলে উঠেছে, মনে হচ্ছে এখনই ছিঁড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। টেবিলে থাকা ফাইল কিউব বলে একে একে যা ছিল সব নিয়ে টেস্ট টিউবের ওপর ফেলে। পুরো কেবিন কাচের টুকরো
নাজেহাল অবস্থা। তবুও রাগটা সংযত হচ্ছে না, চেহারা লাথি মেরে বলে, তোকে এত ভালোবাসার পরেও বলিস আমি নষ্ট পুরুষ, শালি নেমুখ হারাম। আমি অন্য নারীর শরীরের ঘ্রাণ নিয়ে থাকি না। বাস্টার্ড, তোকে ভালোবাসি বলে ছেড়ে দিলাম, না হলে গলার রগ ছিঁড়ে নিতাম। অতিরিক্ত রাগের বশে কি বলছে তা নিজেও মনে মূল করতে পারছে না প্রহেল। এই মুহূর্তে নিজের মাঝে নেই সে। অফিসে দারোয়ান প্রহেল রেগে অফিসে বাসার কথা বলতে সাগর পরনের থ্রি কোয়ার্টার প্যান্ট পরেই খালি গায়ে দৌড়ে দৌড়ে যেতে লাগলো রিহানকে বলে, রিহু বেবি গো ফাস্ট, বসের ফুল কারেন্ট চলে তুমি আমি পুরো ছাই হয়ে যাব। ঘুমের ব্যাঘাত ঘটায় রিহান ঘুম ঘুম ঘটে বিরক্ত হয়ে বলে, মুরগির বাপ তুই যা শালা বাইন। রিহানের কথায় সাগর কমরের হাত দিয়ে কিছু একটা ভেবে পাশে রাখা জগ থেকে পানি ঢেলে বলে, কুত্তার বাচ্চা, পেছনে না লাগতে হবে না। তোর কি এখনই ডেলিভারি হওয়ার সময় আছে যে এমন করে বেচাল চিল্লাচ্ছিস? রেহানের আগে রেডি করা কথা বলতে বলতে সাগর শুকনো ঢোক গিলে বলে, রিহু বেবি বস অফিসে ভাঙচুর করছে, সেটার অভিনন্দন আপনাদের জানাতে আসছি। সাগরের কথা শেষ করার আগে রিহু রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে থাকে। মুরগির বাপ, আরো আগে বলবি না? সাগর আর রিহান দুইজনেই দৌড়ে গিয়ে বসে গাড়িতে। গাড়ি চলতে শুরু করে অফিসের উদ্দেশ্যে। তার মিস লাসলিকা, আপনার কাজ কত দূর? গত সকালে এমন কথা অতিরিক্ত বিরক্তি ভঙ্গিতে বলে ফ্লাসিকা। ও হ্যালো মিস্টার ইয়াং অ্যান্ড রনি, আমার চিন্তা না করে আপনাদের চিন্তা করেন। ফ্লাসলিকার কথা মুহূর্তে তেতে উঠল ইয়াং। তার আসল কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পদে আপদের নামের বিরক্তিকর মেয়েটাকে সরিয়ে দিবে। রনি একটু চিন্তা গলা সুরে বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের অন্য কোথাও যেতে হবে। সোহেল যে কোনো টাইমে চলে আসবে। ইয়াং ও ফ্লাসলিকা তীক্ষ্ণ চাহনিতে পর্যবেক্ষণ করে বলে, আপনি ভয় পাচ্ছেন? লাইক সিরিয়াসলি মিস্টার রনি, আপনি ভয় পান? জাস্ট শাট আপ ফ্লাসলিকা, অহেতুক মজা আমার পছন্দ না। রনিকে রাখতে দেখে ফ্লাসলিকা চুপ হয়ে যায়। বসা থেকে বেরিয়ে আনেয়া ভাববে এখন কোথায় যাবে। এই শহর তার চেনা না, অপরিচিত এক শহর। আজ নিজেকে পৃথিবীর অসহায় একজন মানুষ বলে মনে হচ্ছে। হাঁটছে নাম না জানা এক রাস্তায়। পথ দিয়ে কিছুক্ষণ পরপর গাড়ি সাই সাই করে যাচ্ছে নিজেদের গন্তব্যে। আনেয়া এক পলক চারদিকে পর্যবেক্ষণ করে। চোখ দিয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। আজ তার খুব একটা গান গাইতে মনে পড়ছে। হাঁটতে হাঁটতে খোলা আকাশের দিকে তাকিয়ে একবার তাকিয়ে গেয়ে উঠল, বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দুহাতে? ফিরে আসো না, আর তাও পারি না। বাঁচি চলো না আবার একসাথে। গান শেষ হতে আনেয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে পানি। ভাঙা ভাঙা গলায় বলে, আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? বিশ্বাস করেন আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে অন্য কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়ে দেখার আগে আমার মৃত্যু আমাকে আবদ্ধ করুক। আনেয়া মুখে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে চেয়েও নিজের মনকে শক্ত করতে পারছে না। রিহান সাগর প্রহেল কেবিনের সামনে এসে হাঁপাতে শুরু করে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে উপরে এসেছে। সাগর পুরো কেবিনে চোখ বুলিয়ে বড় বড় চোখে বলে ওঠে, রিহু বেবি বস মনে হচ্ছে মনের সুখে মাথা স্কুটি গুজ করে গেছে। রিহান বিরক্ত হয়ে এই কথা, এমন আজাইরা কথার মজা আর একটা লিমিট আছে। তেতে উঠে তার আগে আবার মুখ খুলে সাগর একটু ফিচেরি স্বরে বলে, রিহু বেবি আমার একটা গান মনে পড়ছে, বলি কেমন? রিহান কিছু বলার আগেই সাগর হাত দিয়ে মুখ চেপে, জীবনে ধইরা গেছে জং ম্যাম চুদলিং পং, মনে লায়গা গেছে রং বস চুদলিং পং, বসের যাদের যত ঢং সব চুদলিং পং, বসের ঝগড়ার পৃষ্ঠানো 420 ম্যাম চুদলিং পং। রিয়ান সাগরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে রেগে বলে, মুরগির বাপ, যেখানে সেখানে এইসব বসকে বলবো। এই অখাদ্য গান কোথায় পাস তুই? না ভাই না, তুই তো আমার সোনা মনা। হুম হুম ভাই। রিহান ভেবে পাচ্ছে না এই আবার কি। একদিকে প্রহেলের চিন্তা, অন্যদিকে মুরগির বাপের জ্বালা। সোফাতে পড়ে থাকা ফোনটি বেজে ওঠে। প্রহেল রাগ খুব নিয়ে ফোনটি নিয়ে কর্কশ কণ্ঠে বলে, বাস্টার্ড ডোন্ট ডিস্টার্ব। ওপাশের লোকটি তাড়াহুড়ো করে বলে ওঠে, সরি স্যার, বাট খুব জরুরি, ভিডিও কল দিচ্ছি। এমনিতে প্রহেলের রাগ সপ্তম আকাশে, তার উপর আবার এমন হেয়ালিপনা। বিরক্তি মুখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এত নমুনা না করে বলো কি হয়েছে? স্যার, রনি ও ইয়াং মানে এক লোক মিলে লন্ডনের ক্যান্টারিতে আগুন লাগিয়েছে। প্রহেল মতে ক্ষিপ্ত পাখির মতো গর্জে ওঠে, ওই রনির বাচ্চাকে আর সাথে ইয়াংকেও ধরে নিয়ে আয়। আমার আস্তানায় ওদের মানচিত্র না বানানো পর্যন্ত আমি ঠিক করব না, বলে ফোন কেটে দেয়।
দুর্বলতা হয়েও কিনা নিজের কাজের বন্ধুর কাছ থেকে জঘন্য কাজটা করতে পারল। অবশ্য পারবে না বা কেন? সে কি এখন তার বন্ধু ভেবেছে? প্রহল একটু চেঁচিয়ে ওঠে। আমি একবার ছাড় দিব, বারবার না। তোর কলিজা আমি বের করে দেখব। কোন কলিজা নিয়ে আমার জিনিসের দিকে হাত বাড়াস? আবার একই শব্দ করে ফোনটা বেজে ওঠে। প্রহেল হাত নিয়ে বাড়ির মেড কল করেছে। সাথে, সাথে প্রহলের মুখে পাল্টে যায়। তাড়াতাড়ি করে কল রিসিভ করতে ওপাশ থেকে ভয়ে, ভয়ে তুতলে, তুতলে বলে ওঠে মেড, "স্যার, ম্যাম বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। আমরা আটকাতে আসলে আমাদের ভয় দেখিয়েছে। বেরিয়েছে কুত্তার বাচ্চা। তোদের আমি দেখে নিব। সামান্য কাউকে দেখে রাখতে পারোস না? আমার রিভলভারের ১ম গুলিটা তোদের মাথার উপর উঠবে, হারামির বাচ্চারা।" প্রহেলের গর্জে ওঠা কণ্ঠ শুনে আর কিছু বলার সাহস পায় না মেয়েট। ভয়ে কাঁপতে থাকে। প্রহেল যা বলে তাই করে। আনে আশেপাশে চোখ বুলায়। অনেকক্ষণ হাঁটার কারণে ক্লান্ত লাগছে। দুর্বল শরীরে এতদূর হেঁটে আসা কারো পক্ষে সম্ভব না। এক পা এগোতেই মাথা কেমন ঘুরছে। চারপাশ ঘোলা হয়ে আসছে। আনেয়ার মাথা ধরে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। সামনে তাকাতেই ভয়ে আত্মা বেরিয়ে আসা উপক্রম। আনেয়ার দিকে একটি কালো গাড়ি তীব্র গতিতে রীতিমতো ছুটে আসছে। আনেয়া যেকোনো লড়াইয়ে শক্তি অবশিষ্ট নেই। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। গাড়ির তীব্র ধাক্কায় এক পাশে ছিটকে পড়ে যায় আনেয়া। গাড়িতে থাকা লোকটি হয়তো ভয় পেয়ে পিছনে না ফিরে সাঁই সাঁই করে ধুলো বালি উড়িয়ে চলে গেল। আশেপাশের মানুষ সব চিৎকার চেঁচামেচি করে এক জায়গায় জড়ো হয়ে গেছে। আনেয়া নিথর দেহটা রক্তে মাখামাখি হয়ে পড়ে রইল।